আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে কুইজে যুক্ত হলাম। আশা করি সবাই ভালো আছো। যারা এই লাইভটা দেখতেছো একটু শেয়ার করে নাও, আমি আমার টাইমলাইন একটু শেয়ার করে দিচ্ছি। আর সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু জানায় দাও কমেন্টে। যে যারা অ্যাডমিশন গ্রুপগুলো আছে সেখানে হচ্ছে শেয়ার করে দিতে পারো। ওকে, একটু শেয়ার করে নাও, যারা দেখতেছো একটু শেয়ার করে দাও। হ্যাঁ, অনেকে শেয়ার করো নাই, সবাই একটু শেয়ার করে দাও, তাড়াতাড়ি আমরা শুরু করে দিব। হ্যাঁ, যেহেতু আমরা 1 ঘন্টার ভিতরে আমাদের কুইজ শেষ করব। একটু শেয়ার করে দাও, যারা দেখতেছো একটু শেয়ার করে দাও। অনেকে শেয়ার করো নাই, সবাই একটু শেয়ার করে দাও, তাড়াতাড়ি আমরা শুরু করে দিব। হ্যাঁ, যেহেতু আমরা 1 ঘন্টা। ওকে, আমি শেয়ার করে নিলাম, তোমরা একটু শেয়ার করে দাও। সব ক্লিয়ার কিনা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ভিডিওটা ক্লিয়ার কিনা এটা একটু জানাও, ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাও। সাউন্ড ওকে ভাই, শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কুইজের যে টপিক সেটা হচ্ছে গুণগত রসায়ন এবং কর্মমুখী রসায়ন। সেটা হচ্ছে তোমরা আগেই হয়তো গতকাল জানতে পারছো। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে বেশি দেরি করব না। আচ্ছা, কুইজ শুরু করার আগে আবার একটু আমি তোমাদের নিয়মগুলো একটু মনে করাই দিই। আমাদের কুইজে হচ্ছে বিজয়ী হয় 2 জন প্রত্যেক দিন, এবং সেখানে আমরা হচ্ছে বই গিফট করি। ঠিক আছে, একটু নিয়মগুলো লিখে দিই। রুল নাম্বার 1, সবার আগে সঠিক উত্তর। এই হচ্ছে প্রথম। অবশ্যই তুমি যেহেতু বই জিতবা, সবার আগে এবং সঠিক উত্তর দিতে হবে। আর হচ্ছে রুল 2, শেষ পর্যন্ত থাকতে হবে, এবং তুমি যে কুইজটার বিজয়ী, তো আমরা বোর্ডে তোমার নাম লিখে দেব, সেটার এসএস নিয়ে স্ক্রিনশট নিয়ে তুমি হচ্ছে আসপেক্ট সিরিজ পেজে হচ্ছে সাবমিট করবা। সরি, নেটওয়ার্ক পেজে। ঠিক আছে, নেটওয়ার্ক পেজে, যেই পেজ থেকে তোমরা লাইভ দেখতে পারতেছো, নেটওয়ার্ক সহায়িকা যে পেজটা আছে এইখানে হচ্ছে তোমরা সাবমিট করবা। ঠিক আছে, এসএস সাবমিট। এই হচ্ছে 2টা রুলস। এই হচ্ছে সবার আগে সঠিক উত্তর দিতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে, এবং তুমি যে জিতছো সেটার স্ক্রিনশট এই হচ্ছে তুমি নেটওয়ার্ক পেজে হচ্ছে সাবমিট করবা। এই হচ্ছে মোটামুটি রুলস। আমরা হচ্ছে 2টা বই গিফট করব, একেবারে শেষ পর্যন্ত সবাই থাকবা। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এই 2টা অধ্যায়ের, আমরা সেগুলো আজকে আলোচনা করব, বা আর কি কুইজ আকারে আমরা এখানে তোমাদের জন্য নিয়ে আসছি। আচ্ছা, একটু আমি টাইমারটা নিয়ে আসি। হ্যাঁ, টাইমারটা না থাকলে হচ্ছে ওকে, একটু সিরিয়াসনেস কাজ করে না। টাইমার না থাকলে সিরিয়াসনেস কাজ করে না। ওকে, আশা করি এই 2টা রুলস সবাই বুঝতে পারছো। হ্যাঁ, মাঝখানে আইসা যে ভাই আমি এটা করি না ওইটা করি না এগুলো বলা যাবে না, যেটা তোমরা আগেও করে আসছো অনেকে, সবাই না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, সবাই যারা দেখতেছো একটু শেয়ার করে নাও। হ্যাঁ, যারাই সালাম দিচ্ছ, কমেন্ট করতেছো, সবাই একটু সবার
যে টাইমলাইন এবং যে তোমাদের গ্রুপগুলো সেখানে একটু শেয়ার করে নাও এবং তোমার বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। অনেকে হচ্ছে জানে না, নোটিফিকেশন যায় না, হ্যাঁ বিভিন্ন কারণে যায় না নোটিফিকেশন। তো তুমি তোমার বন্ধুদের মেনশন করতে পারো এবং তোমার টাইমলাইন এবং বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেখানে হচ্ছে শেয়ার করে দিতে পারো। এটা একটু তাড়াতাড়ি করো, দেখতে চাই কয়টা শেয়ার হয়। হ্যাঁ দেখি কয়জন শেয়ার করছো, মাত্র 2 জন শেয়ার করছো। তাদের একটু রিলোড নিচ্ছে, যারা দেখতেছো একটু শেয়ার করো, দ্রুত শেয়ার করে দাও। নিজের টাইমলাইনে রেখে দিতে পারো, ঠিক আছে, পরবর্তীতে এই প্রশ্নগুলো তুমি আবার দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা আজকের প্রথম কুইজ শুরু করি। আশা করি রুলস দুটো বুঝতে পারছো। হ্যাঁ আজকের প্রথম স্লাইডে চলে যাই। এই হচ্ছে আমাদের প্রশ্ন, টাইম স্টার্ট। হ্যাঁ 30 সেকেন্ড করে, 30 সেকেন্ড 30 সেকেন্ড সময় পাবা। হ্যাঁ 30 সেকেন্ড, উত্তর করে দাও। একটি জলীয় দ্রবণে পিএইচ 10 হলে দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল পার লিটার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম আয়ন থাকতে পারে, যেখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে। ঠিক আছে 30 সেকেন্ড সময় পাবা। এক্সাম শর্ট সিলেবাসে প্রাইজ কে কত তাড়াতাড়ি উত্তর দিছে এবং সঠিক উত্তর, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত থাকা এর ভিত্তিতে। ওকে 30 সেকেন্ড প্রায় শেষ। ওকে দেখি অনেকে এক্সাম শর্ট সিলেবাস, হ্যাঁ এটা উত্তর দিছি। ওকে ঠিক আছে, মোটামুটি অনেকে উত্তর করছো এ বি ডি, ভ্যারিয়েশনস আছে উত্তরে। তো চলো আমরা দেখি এখানে হ্যাঁ উত্তরটা কি। আশরাফুল হচ্ছে এ বলছে, সিফাত এ বলছে, জিনিয়া এ বলছে, সাইমন এ বলছে, তারপর হচ্ছে রাফিয়া জাহান ডি বলছে, ফারহান আক্তার এ বলছে, ফারহানা নিগার সুমি বি বলছে। আচ্ছা চলো আমরা দেখি, অনেকে অনেকে এ বি সামথিং বলছো। আচ্ছা আমাদের এখানে জলীয় দ্রবণের পিএইচ হচ্ছে 10 দেওয়া। আচ্ছা পিএইচ যদি 10 থাকে ভাইয়া, পিএইচ যদি 10 থাকে তাহলে আমার এখানে পিওএইচ লাগবে, কারণ তুমি দেখো তোমার যে যৌগটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষারীয় পদার্থ, তার মানে ওএইচ এর ঘনমাত্রাটা লাগবে। তাহলে পিএইচ যদি 10 হয় তাহলে পিওএইচ হবে তোমার 4, ঠিক আছে, পিওএইচ 4। এবার আমরা তাইলে ওএইচ এর ঘনমাত্রা কত, পিএইচ যদি 4 হয় ওএইচ এর ঘনমাত্রা কত ভাইয়া, এখানে হচ্ছে 10^4। ওকে তাহলে এবার আসি আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর কথা বলছে, তাহলে আমাদের যৌগটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটার কেএসপি কত দেওয়া 2 × 10^11, তাইলে কেএসপি সমান হচ্ছে 2 × 10^11। কেএসপি মানে আমরা কি জানি, Mg2+ এর ঘনমাত্রা, আর এখানে হচ্ছে OH, এটার ঘনমাত্রা যেহেতু OH, এখানে সরি এটা OH2, তাহলে এখানে স্কোয়ার হবে, তাহলে এখানে হচ্ছে 2 × 10^11। এখন এইটার মান তুমি জানো কত, 10^4, তাহলে 10^4 কে তুমি স্কোয়ার করো, তাহলে 10^8। এই 10^8 এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ গেলে আলটিমেট রেজাল্ট দাঁড়াবে এরকম 2 × 10^11 ডিভাইডেড বাই 10^8। তাহলে এটা কাটাকাটি গেলে 2 × 10^3 থাকবে, 11টা থেকে 8টা চলে গেলে 2 × 10^3। এইটা হচ্ছে আমাদের উত্তর। তো এটা কত নম্বর অপশনে দেওয়া আছে ভাইয়া, এটা হচ্ছে প্রথম এ অপশনে দেওয়া আছে। তাহলে এ যারা উত্তর করছো তারা হচ্ছে এটার উত্তর সঠিক। হ্যাঁ যারা এ উত্তর করছো আশা করি সলভটা বুঝতে পারছো। আমরা জানি কেএসপি আমাদের এখানে দুইটা আয়নের ঘনমাত্রা, যেহেতু হাইড্রোক্সাইড দুইটা আছে তাহলে এটা স্কোয়ার, এটার ঘনমাত্রা আমরা আগেই বের করে রাখছিলাম 10^4, তুমি বসায় দাও, এখানে 2 × 10^3 আসবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ এটা সমস্যা থাকার কথা না, ঠিক আছে। যারা ডি উত্তর করছো উত্তরটা ভুল, হ্যাঁ ওইখানে স্কোয়ার আছে, স্কোয়ার করতে হবে তোমার। ওকে আমরা 2 নম্বরে চলে যাই। হ্যাঁ 2 নম্বরে চলে যাই, 2 নম্বর। ওকে টাইম স্টার্ট, হ্যাঁ টাইম স্টার্ট, দেরি করা যাবে না, তাড়াতাড়ি উত্তর করতে হবে, টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো শিখতে হবে। ওকে বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি, হ্যাঁ এখানে তোমার 4টা বিকিরণ দেওয়া আছে, ইনফ্রারেড, ভিজিবল, আলট্রাভায়োলেট, মাইক্রোওয়েভ। হ্যাঁ এগুলোর ভিতরে সবচেয়ে বেশি শক্তি কোনটাতে, সবচেয়ে বেশি শক্তি কোনটাতে? অনেকে খুব দ্রুত উত্তর করতেছো, হ্যাঁ যারা দ্রুত উত্তর করছো সবাইকে ধন্যবাদ, তাড়াতাড়ি উত্তর করে দাও। ওকে 30 সেকেন্ডস আপ, ঠিক আছে। এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে 4 রকমের বিকিরণ দেওয়া আছে, এই বিকিরণগুলোর মধ্যে সবচেয়ে শক্তি বেশি কোনটা? আচ্ছা এখন আমরা জানি শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। আমরা কি জানি, শক্তি অর্থাৎ ই ইজ প্রপোর্শনাল টু 1/λ, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে শক্তি তত বেশি হবে, অথবা তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে শক্তি তত কম হবে। তাইলে আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্সটা সাজায় ফেলি, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার শক্তি সবচেয়ে বেশি। আচ্ছা এখানে আমরা যদি সাজাই তাহলে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইউভি রশ্মির, আলট্রাভায়োলেট ইউভি, এরপরে হচ্ছে তোমার ভিজিবল,
এরপর হচ্ছে ভিজিবল, এরপরে হচ্ছে তোমার আইআর, আর এরপর হচ্ছে মাইক্রো। তাইলে এখানে সবচেয়ে আমরা যদি বলি তরঙ্গ, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্স। তরঙ্গ দৈর্ঘ্য এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা বেশি। তাহলে এনার্জির বেলায় কি হবে? উল্টা হবে। ইউভি এর শক্তি সবচেয়ে বেশি হবে, ইউভি এর শক্তি সবচেয়ে বেশি, তারপরে ভিজিবল, তার থেকে আইআর, তার থেকে মাইক্রো। এই সম্পর্কটা মনে রাখলে যে ই ইজ প্রপোর্শনাল টু 1/λ, এটা মনে রাখলেই এখানে উত্তর করতে পারবা। তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্সটা যে ছন্দের মাধ্যমে তোমরা মনে রাখো, তরঙ্গ দৈর্ঘ্যের যেই ছন্দটা মনে রাখার পরে বাকিটা তুমি বুঝতে পারবা। যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার শক্তি সবচেয়ে বেশি। তাহলে এই চারটার ভিতরে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ইউভি রশ্মির। ঠিক আছে, তাহলে এই সি হচ্ছে উত্তর। সাব্বির রহমান ডি হবে না, ফরিদা ইসলাম এটা সি হবে ভাইয়া, আলট্রাভায়োলেট রে। ঠিক আছে, আজকে বইয়ের যেই নিয়মটা এটা আগের মতোই যে সবার আগে সবচেয়ে তাড়াতাড়ি যে সঠিক উত্তর দিতে পারবা এবং শেষ পর্যন্ত থাকবা, এবং তুমি যে জিতছো, যে তোমার নামটা এখানে লেখা হবে বোর্ডে, সেটার স্ক্রিনশট নিয়ে তুমি হচ্ছে নেটওয়ার্ক পেজে হচ্ছে তুমি। আর তোমরা জানো যে 2টা প্রশ্নের আমরা হচ্ছে বই গিফট করে। আমরা আগে বলে দিই যে কোন, ধরো 10 নম্বর প্রশ্নটা, ধরো 2 নম্বর প্রশ্ন চলতেছে, 10 নম্বর প্রশ্নে বা 12 নম্বর প্রশ্নে আমরা বলে দিব যে এই প্রশ্নে আমরা হচ্ছে গিফট দিব, এটা আগেই বলে দিব। ঠিক আছে, গতানুগতিক যে নিয়ম ছিল, নিয়ম চেঞ্জ হয় নাই। ঠিক আছে, শুধু তোমরা যে স্ক্রিনশটটা দিতা না অনেকে, শুধু বলতে যে ভাই আমি হচ্ছে জিতছি, এটা করা যাবে না, শেষ পর্যন্ত থাকতে হবে এবং স্ক্রিনশটটা তোমার পেজে পাঠাইতে হবে, নেটওয়ার্ক পেজে পাঠাইতে হবে। ঠিক আছে, হ্যাঁ, অনেকেই হচ্ছে তোমার বন্ধু বান্ধবদের মেনশন করতে পারো, 2-1 করে দিচ্ছে, মেনশন করে দিতে পারো। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, পরেরটায় চলে যাই, 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন, ওকে স্টার্ট, 30 সেকেন্ড সময়। ওকে, তাহলে এখানে হচ্ছে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? এটা খুবই সহজ, হ্যাঁ, এটা 30 সেকেন্ড সময় লাগার কথা না। ওকে, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? তোমরা জানো মৌলের অনেকগুলো আইসোটোপ থাকে, বাট সবগুলোই যে তেজস্ক্রিয় হবে এরকমটা না। হ্যাঁ, তো তোমরা তেজস্ক্রিয় আইসোটোপের হয়তো কোনো একটা চার্ট দেখছো বা পড়ছো, সেটা একটু স্মরণ করার চেষ্টা করো। ওকে, 30 সেকেন্ড সময় শেষ। হ্যাঁ, ওকে, মোটামুটি তুমি যদি গড় হিসাব করো 40 সেকেন্ড তোমার প্রত্যেকটা সময় পাবা। এখন সব তো আর এরকম থিওরি থাকবে না, তোমার কিছু ম্যাথমেটিক্যাল পার্ট থাকবে, তো ওইখানের সময়গুলো তোমার এই জায়গায় সেভ করতে হবে, যে ওইখানে যে এক্সট্রা সময় যাবে। ঠিক আছে, ওকে, চলো, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? এটা দেখা মাত্র বলার পারার কথা। এখানে ম্যাগনেসিয়াম, কোবাল্ট, সালফার, ফসফরাস, এই চারটা। আচ্ছা, ফসফরাস যেটা, এটা হচ্ছে 32 হওয়ার কথা, P32 হওয়ার কথা। হ্যাঁ, ফসফরাসের 32 যে মৌলটা, যে আইসোটোপটা, সেটা হচ্ছে তোমার রক্তে লিউকেমিয়া রোগ আমরা যখন নির্ণয় করতে চাই তখন। আর সালফার 32 এটা তেজস্ক্রিয় আইসোটোপ না, এটা নর্মাল। ম্যাগনেসিয়াম 24 এটা নর্মাল, কোনো তেজস্ক্রিয়তা নাই। কোবাল্ট 60, হ্যাঁ, ক্যান্সার কোষ ধ্বংস করার ক্ষেত্রে কোবাল্ট 60 আমরা ব্যবহার করে থাকি, তোমরা জানো, কোবাল্ট 60। তার মানে অপশন ডি এটার উত্তর। হ্যাঁ, এটা সহজ ছিল। ওকে, এটা আশা করি বুঝতে পারছো, এটা এক্সট্রা কোনো বোঝার কিছুই নেই, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, 4 নম্বর প্রশ্নে। ওকে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ, কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে? কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে? তাড়াতাড়ি উত্তর করো। যেগুলো থিওরিক্যাল সেগুলোতে সময় খুব কম কনজিউম করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একটু যারা উত্তর করতেছো আগে হচ্ছে লিখে দিবা কয় নম্বর প্রশ্নের উত্তর করতেছো, কয় নম্বর প্রশ্নের উত্তর করতেছো একটু আগে বলে দিবা এটা। ওকে, 30 সেকেন্ড শেষ। হ্যাঁ, মোটামুটি দেখি কারা উত্তর করছো। হ্যাঁ, খাদিজা আক্তার, ঋতু সবার আগে উত্তর করছো মোটামুটি সবাই। ফারহানা, জিনিয়া, স্মৃতি, মিলা, অপূর্ব, রুমানা, ফারিয়া, জান্নাতুল। ওকে, মোটামুটি সবাই এ উত্তর করছো। মনির জামান, ওকে, সবাই মোটামুটি এ উত্তর করছো। আচ্ছা দেখো, কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে? এটা হবে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, এরকম বলা হয় যে K2I4 এরকম, অথবা KHgI3, যেই কোনো একটা। যে এর সাথে তুমি আবার যদি পটাশিয়াম আয়োডাইড যোগ করো তখন আবার এটা পাওয়া যায়। ঠিক আছে, হয় এইটা থাকবে অথবা এইটা থাকবে, যে কোনো একটা। যে ক্ষারকীয় যেই দ্রবণ, এই যেটার সাথে তুমি যদি ক্ষার মিলাও তখন তারা বলা হবে নেসলার দ্রবণ। এটা হচ্ছে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট। ঠিক আছে, হয় এইটা থাকবে অথবা এইটা থাকবে। হ্যাঁ, না ভাইয়া, এটা হচ্ছে বি, তোমার I4 লেখা নাই এখানে। হ্যাঁ, K2HgI4 4 নাই এখানে, যদি 4 থাকতো
সেম অপশন তো আর থাকবে না, এইটা অথবা এটা সেম জিনিস। এইটার সাথে তুমি যখন পটাশিয়াম হাইড্রেট যোগ করবা তখন এটা পাওয়া যাবে, ঠিক আছে। এটা নর্মালি পাওয়া হয় 1 মোল যোগ করলে, পটাশিয়াম হাইড্রেট 1 মোল যোগ করলে, আর যদি 2 মোল যোগ করো তখন এটা তৈরি হবে। এই দুটো সেম যৌগ, ঠিক আছে। এটার হচ্ছে আমরা নেসলা দ্রবণ বলবো। ওকে, 4 নম্বর প্রশ্ন আশা করি বুঝতে পারছো, এটা থিওরিক্যাল ছিল। পরের প্রশ্ন চলে যাই, 5 নম্বর প্রশ্ন। 5, ওকে 5-এ স্টার্ট করো। হ্যাঁ, হাইড্রোক্সাইডের দ্রাব্যতার ক্রম সঠিক কোনটি? এখানে কতগুলো মৌল দিয়ে, যৌগ দিয়ে তোমার এখানে বলছে দ্রাব্যতার ক্রম নির্ণয় করো। আমরা জানি দ্রাব্যতার ক্রমের জন্য ফাজানের নীতি আমরা অনুসরণ করি, ঠিক আছে। এই ফাজানের নীতির কথা মনে করে আগাও। 5 নম্বর প্রশ্ন এটা। হ্যাঁ, প্রশ্নের নাম্বারগুলো সেখানে দেওয়া নাই, বাট 5 নম্বর আমি বলে দিচ্ছি মুখে। 5 নম্বর, তাড়াতাড়ি উত্তর করে দাও। এটা কিন্তু খুবই সহজ, খুবই সহজ। ওকে, প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। ওকে, 30 সেকেন্ড শেষ। দেখি সবাই মোটামুটি কে কি উত্তর করছো। আরাফাত, মিতুল, ফারহানা, জোসনা, জান্নাতুল, সিফাত, সাইমন, ফাউজিয়া। এটা 4 নম্বর ছিল। হ্যাঁ, আগেটা 4 নম্বর ছিল, এটা 5 নম্বর। ওকে, এখন কথা হলো দেখি কে কি করছো। এ বি মোটামুটি এ আর বি এর মধ্যে। আচ্ছা চলো আমরা একটু দেখি। আচ্ছা, ফাজানের নীতিতে আমরা ক্যাটায়ন আর অ্যানায়নের দুইটা রুলস পড়ছিলাম, ঠিক না? তো এখন এখানে দেখো অ্যানায়ন আকারে আছে কি হাইড্রোক্সাইড, অ্যানায়ন আকারে আছে হাইড্রোক্সাইড, যে কোনো জায়গায় অ্যানায়ন আছে হাইড্রোক্সাইড, তার মানে আমরা হাইড্রোক্সাইডের তুলনা করব না। যদি সেম জিনিস থাকে তখন সেটার তুলনা করি না, তখন আমরা হচ্ছে ইয়ে করবো, ক্যাটায়নের দিকে তাকাবো। এখন হাইড্রোক্সাইডের দ্রাব্যতা এখন ক্যাটায়নের উপর যদি নির্ভর করে, ক্যাটায়নের ইয়েটা কি ছিল যে আকার যত বড় হবে, ক্যাটায়নের আকার যত বড় হবে তার পোলার আয়ন তত কম, অর্থাৎ আকার যত বড় হবে তার আয়নিক ধর্ম তত বেশি, আয়নিক ধর্ম তত বেশি মানে কি, সে দ্রবীভূত হবে তত বেশি। তার মানে আমরা আয়নের আকার এখানে হিসাব করব। তাইলে আমরা এখানে দেখি কি কি মৌল আছে। বেরিয়াম আছে, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর হচ্ছে স্ট্রনশিয়াম। এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু বা গ্রুপ 2 এর। এখন গ্রুপ 2 এ তুমি যদি সাজাও, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আগে হবে, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম। এই হচ্ছে আমাদের সিরিয়াল, ঠিক আছে। তাহলে এখন এইটা দেখো কোথায় লেখা আছে, তার মানে এইটার থেকে এটার আকৃতি বড়, এটার থেকে এটার আকৃতি বড়, এটার থেকে এটার আকৃতি বড়, তার মানে ওর দ্রবণীয়তা এখানে বেশি হবে। ওর দ্রবণীয়তা বেশি, তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম, তাহলে দ্রবণীয়তা এরকম হবে, এরকম হবে। তাহলে এটা কোথায় আছে দেখো, এটা হচ্ছে তোমার এই সিতে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সবচেয়ে ছোট, এখানে ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে ছোট হবে, তার মানে এই হচ্ছে সি উত্তর। ম্যাগনেসিয়াম, ও সরি এটা তো উল্টা দাও, উল্টা। তার মানে এই হচ্ছে বেরিয়াম থেকে, না এটা না, বি হবে না, বেরিয়াম সবচেয়ে বেশি, স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, না এইটাও না, এটাও না, এটাও না। আচ্ছা সরি, তাহলে এটা হচ্ছে বেরিয়াম, স্ট্রনশিয়াম এরকম হবে। এই হচ্ছে স্ট্রনশিয়াম, এই হচ্ছে বেরিয়াম। সবচেয়ে বড় হচ্ছে এখানে বেরিয়াম, তার থেকে ছোট স্ট্রনশিয়াম, তার থেকে ছোট ক্যালসিয়াম, তার থেকে ছোট ম্যাগনেসিয়াম। তাহলে আমরা কি জানি, ক্যাটায়নের আকার is proportional to 1 by পোলার আয়ন। আর কি পোলার আয়ন কোথায় বেশি হবে, যদি ক্যাটায়নের আকার ছোট হয়, তাহলে এখানে ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট ম্যাগনেসিয়াম, তার মানে তার পোলার আয়ন বেশি, তার দ্রবণীয়তা কম। ওর থেকে ওর আকার বেশি, তার মানে ওর পোলার আয়ন কম, দ্রাব্যতা বেশি। এই সিকোয়েন্স, এই হচ্ছে এ উত্তর। ম্যাগনেসিয়াম থেকে ক্যালসিয়াম বড়, ক্যালসিয়াম থেকে স্ট্রনশিয়াম বড়, স্ট্রনশিয়াম থেকে বেরিয়াম বড়, তার মানে এ হচ্ছে উত্তর। যারা বি বলছো না, বি না ভাইয়া, এই বি তো এই ম্যাগনেসিয়াম তো ক্যালসিয়াম থেকে ছোট, তাহলে ওর দ্রাব্যতা কেমনে বড় হয়, স্ট্রনশিয়াম তো এই দুটো থেকে বড়, তাহলে ওরটা কেমনে বড় হয়, এখানে ছোট হয়। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ফাজানের নীতির কথা চিন্তা করো, ক্যাটায়নের আকার যত বড় হবে তার পোলার আয়ন তত কম, এটা কথায় মাথা রাখো, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন ছিল। ভাই একটু চেক করেন তো এটা 5 নম্বর নাকি। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা 6 নম্বরে চলে যাই। 6, আশা করি এটা বুঝতে পারছো, কারো কোনো কনফিউশন থাকার কথা না। 6 নম্বরে চলে যাই। ওকে, কোনটি সঠিক নয়? এখানে 4টা বিক্রিয়া দেওয়া আছে। হ্যাঁ, এখানে 4টা তেজস্ক্রিয়তার বিক্রিয়া দেওয়া আছে, অথবা নর্মাল কিছু বিক্রিয়া দেওয়া আছে। এখানে কোনটা সঠিক নয়, অর্থাৎ 3টা সঠিক, একটা সঠিক নয়, এটা মাথায় রাখবা। এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা এবার বেশি, ঠিক আছে। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়। হ্যাঁ, অপশন ডান বাম টেস্ট করতে পারো। ওকে, 30 সেকেন্ড শেষ, 30 সেকেন্ড শেষ। চলো দেখি এখানে কি বলছে, কোনটি সঠিক নয়। তাহলে আমরা সঠিকগুলা চিন্তা আগে বের করে ফেলি, তাইলে বাকিটা অপোজিট হয়ে যাবে। আচ্ছা, এখানে আছে অ্যাক্টিনাম। এখন দেখো অ্যাক্টিনাম থেকে একটা ইলেকট্রন চলে গেছে। আচ্ছা, একটা ইলেকট্রন যদি চলে যায়, এটা কি, এটা কোন এমিশন বলা হয় ভাইয়া?
যদি একটা ইলেকট্রন কমে যায়, মানে আসলে এটা একটা ইলেকট্রন, এটা হচ্ছে বিটা রশ্মি, এটা হচ্ছে বিটা রশ্মি। আমরা জানি বিটা ইমিশন ঘটলে কি হয়, যে একটা পারমাণবিক সংখ্যা বেড়ে যায়, একটা পারমাণবিক সংখ্যা বেড়ে যায়, বাট কোনো ভর সংখ্যা চেঞ্জ হয় না। তাহলে এখানে ভর সংখ্যা 232, তাহলে ভর সংখ্যা 232, এখানে পারমাণবিক সংখ্যা 89, বিটা ইমিশন হইলে পারমাণবিক সংখ্যা এক বেড়ে যায়, তাহলে 90, তাহলে 90 পারমাণবিক সংখ্যা কার ভাইয়া? থোরিয়ামের। তার মানে 1 নম্বর যে অপশনটা এটা ঠিক আছে, তার মানে এটা সঠিক, এটা সঠিক, এর মানে এটা আমাদের উত্তর না, এটা সঠিক আছে। তারপরে এখানে আসি, এখানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, হিলিয়ামের এখানে পারমাণবিক সংখ্যা 2, তাহলে 7 আর 2 9, আর এখানে 8 আর 1 9, তার মানে পারমাণবিক সংখ্যা বাম পাশে 9, ডান পাশে 9। ওকে, 14 আর 4 18, 17 আর 1 18, তার মানে বাম পাশের পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর, ডান পাশে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর, ঠিক আছে, তার মানে এই বিক্রিয়াও ঠিক আছে। এরপরে এটাতে আসি, রেডিয়াম থেকে তোমার হচ্ছে এর পারমাণবিক সংখ্যা 88 থেকে যদি দুইটা মাইনাস হয়ে যায়, যদি এখানে আলফা ইমিশন ঘটে, তাহলে 86 থেকে 2 চলে গেলে, সরি 88 থেকে 2 চলে গেলে 86, আর 226 থেকে 4 চলে গেলে 222, তার মানে এটাও ঠিক আছে। তাহলে আমরা অপশন টেস্ট করে দেখলাম যে তিনটা অপশন ঠিক আছে, তার মানে ভুল আছে কোনটা ভাইয়া? বি। ঠিক আছে, কারণ কি তুমি দেখো এই 227 আছে, এখানে হচ্ছে তোমার বিটা ইমিশন ঘটছে, তাহলে আমরা জানি একটু আগে দেখলাম যে বিটা ইমিশন ঘটলে পারমাণবিক সংখ্যা বেড়ে যায়, কিন্তু এখানে কোনো পারমাণবিক সংখ্যা বাড়ে নাই, উল্টা রিডিউস হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটার অপশন ভুল। আর ভর সংখ্যাও সেম থাকার কথা, ভর সংখ্যাও এখানে চেঞ্জ হয়ে গেছে, আর এখানে পারমাণবিক সংখ্যা রিডিউস হয়েছে, বাট আমরা জানি বিটা ইমিশনে পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে বি নম্বর অপশন ভুল, তাহলে উত্তর হচ্ছে বি, উত্তর বি। যারা বি উত্তর করছো হ্যাঁ তাদেরটা ঠিক আছে। ওকে, মাঝখানে দু একজন আবার এই বলছো না, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তুমি অপশন টেস্ট করলে বুঝতে পারবা। ঠিক আছে, চলো 7 নম্বরে চলে যায়। সাথে 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 নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? এটা খুবই সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা 30 সেকেন্ড সময় লাগার কথা না। নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। ওকে, 30 সেকেন্ড আপ। ঠিক আছে, আচ্ছা চলো, অনেকে উত্তর করছো দেখি। সুরাইয়া খাত, ওটা হচ্ছে আগের প্রশ্নে। ফারহানা আক্তার সবার আগে উত্তর করছো সি। সুমিত সরকার, সানজিদা, জিনিয়া, জান্নাতুল সৃষ্টি, আরো অনেকে উত্তর করছো। সবার নাম পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি সেই প্রথম কয়েকজনের নাম পড়লাম, তো সবাই চেষ্টা করবে একটু আগে আগে উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা চলো, নিচের কোনটি পানিতে অদ্রবণীয়? আমরা জানি কি ভাইয়া, নর্মালি যারা আয়নিক যৌগ থাকে বা লবণ থাকে তারা মেইনলি হচ্ছে পানিতে দ্রবীভূত থাকে। এখানে দেখো লেড ক্লোরাইড আছে, এখানে লেড ব্রোমাইড আছে, তাহলে লেড তো তোমরা জানো একটা ভারী ধাতু হচ্ছে লেড, তাহলে এর সাথে যেহেতু হ্যালোজেন আছে তার মানে একটা লবণ, আর আমরা যে লবণগুলো কি পানিতে মেইনলি দ্রবীভূত হয়, এখানে লেড ব্রোমাইড, এটা দ্রবীভূত, তবে এটা দ্রবীভূত হওয়ার পরিমাণটা একটু কম। ঠিক আছে, এটা হচ্ছে একটু কম, আংশিক, বাট দ্রবীভূত। এরপরে আসে এখানে তোমরা দেখো যে ধাতব সালফেট আছে, তোমরা জানো ধাতব সালফেট, ধাতব নাইট্রেট, এই যৌগগুলা মেইনলি লবণ হয়, তাহলে ধাতব সালফেট এটা একটা লবণ, তাহলে লবণ, তার মানে এটা পানিতে দ্রবীভূত হবে। তাহলে এইটা যদি পানিতে দ্রবীভূত হয়, এইটা হয়, এইটা হয়, তাহলে বাকি আছে কে? CH2I2। ঠিক আছে, এই হচ্ছে তোমার, এইটা পানিতে দ্রবীভূত হবে না। ঠিক আছে, CH2I2 এই যৌগটা পানিতে দ্রবীভূত হবে না। আশা করি এটা বুঝতে পারছো, বাকি তিনটার দিকে তাকাইলে এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা খুব ইজি ছিল। ওকে, আচ্ছা কাল কি সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করছিলেন? ভাইয়া অ্যাডমিট কার্ড আগেরটা করো বা এখন করো একই কথা। ঠিক আছে, এটা কোনো এক্সট্রা কোনো ম্যান্ডেটরি জিনিস না। ঠিক আছে, এটা আগেরটাও থাকলে হবে আর নতুন করে করলেও হবে, আর এখন তুমি করতে পারবা, এখন ডাউনলোড করতে পারবা, অসুবিধা নাই। ওকে, তাইলে হচ্ছে আমরা পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, 8 নম্বর প্রশ্নে, 8 নম্বর প্রশ্নে। ওকে, 8-এ। ঠিক আছে, ওকে, শুরু করে দাও, শুরু করে দাও। 8-এ, শিখা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ ধারণ করে কোনটি? ঠিক আছে, শিখা পরীক্ষায় ইটের মতো, এই প্রশ্ন কিন্তু খুব অনেক অনেক বেশি আসে। ঠিক আছে, ইটের মতো লাল বর্ণ ধারণ করে কোনটি? ঠিক আছে, এর সাথে তোমরা এর সাথে উত্তর দিবা টকটকে লাল হয় কোনটা। হ্যাঁ, টকটকে লাল, টকটকে লাল হয় কোনটি? এই দুটো একটু সবাই কনফিউজড হয়ে যায়, টকটকে লাল কে হয়, এইটা একটু সাথে দিবা। ঠিক আছে, একটা হচ্ছে ইটের মতো লাল আর একটা হচ্ছে টকটকে লাল। ঠিক আছে, এটার সাথে দুইটাই উত্তর করবা। ওকে, এটার জন্য 10 সেকেন্ড আর একটু বেশি দিই, যেহেতু দুইটা উত্তর করতেছে একসাথে। ইটের মতো লাল কোনটা আর হচ্ছে টকটকে লাল কোনটা? ওকে, টাইমস আপ। ঠিক আছে, এটা 10 সেকেন্ড বেশি দিলাম।
ওকে দেখি মোটামুটি কারা উত্তর করছো। জাকিয়া, জান্নাতুল, স্মৃতি, আপন, হ্যাঁ মোটামুটি সবাই হচ্ছে উত্তর করছো। টকটক, বেরিয়াম, স্ট্রনশিয়াম, আচ্ছা মোটামুটি সবাই লিথিয়াম উত্তর করতেছো। টকটকে লাল, রুবিডিয়াম, টকটকে লাল বি। আচ্ছা চলো আমরা হচ্ছে আগে এটার উত্তর দিই। শিখা পরীক্ষা ইটের মতো লাল, ইটের মতো লাল দেয় ভাইয়া ক্যালসিয়াম, ইটের মতো লাল দেয় কে ভাইয়া? ক্যালসিয়াম। আর টকটকে লাল দেয় স্ট্রনশিয়াম, টকটকে লাল দেয় স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম হচ্ছে টকটকে লাল দেয়। অনেকে বেরিয়াম বলতেছো, না বেরিয়াম টকটকে লাল দেয় না তো, দাঁড়াও একটু চেক করি। টকটকে লাল স্ট্রনশিয়াম দেয়। হ্যাঁ স্ট্রনশিয়াম। তারপরও ওরা যেহেতু সবাই লিথিয়াম বলতেছে, ওদেরটা একটু ক্রস চেক করি। হ্যাঁ টকটকে লাল স্ট্রনশিয়াম। যারা বেরিয়াম বলতেছো, না বিয়ে হচ্ছে তোমার কাঁচা আপেলের মতো, না স্ট্রনশিয়াম। হ্যাঁ স্ট্রনশিয়াম হবে ভাইয়া। যারা বলতেছে এই যে এই দুইটা একটু কনফিউজিং, টকটকে লাল এই যে ইটের মতো লাল ক্যালসিয়াম, একটু ছন্দ দিয়ে মনে রাখো, ইটে হচ্ছে ক্যালসিয়াম থাকে, এটা মনে রাখো ঠিক আছে। যদি কারো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তার একটু ইট খাওয়াই দেবা, এভাবে মনে রাখতে পারো। তাহলে এই ক্ষেত্রে তোমার ক্যালসিয়াম এটা হচ্ছে ইটের মতো লাল বর্ণ দিবে, আর স্ট্রনশিয়াম হচ্ছে টকটকে লাল, এই আর দিয়ে মনে রাখবা রেড কালার দিবে, টকটকে লাল একবারে, ঠিক আছে। হ্যাঁ আর যারা বেরিয়াম বলতেছো তারা হচ্ছে কাঁচা আপেলের মতো সবুজ আর কি। ওকে হ্যাঁ ওকে, তাহলে হালকা সবুজ বলতে পারো। ওকে আর এর সাথে সাথে তোমরা হচ্ছে একটু কোবাল্ট কাছে কি কালার দেয় এটা একটু মাথায় মনে রাখবা, সিমিলার টাইপের, হ্যাঁ একটু ওগুলো মনে রাখবা। এই চারটা যে চারটা দেওয়া আছে যে তোমার হচ্ছে কোবাল্ট কাছে কি কালার দেয় এবং হচ্ছে তোমার এই শিখা পরীক্ষা কি কালার দেয়, এই চারটা ভালো করে পড়বা, এখান থেকে মোটামুটি আসে। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। ইটের মতো কালার দেয় ক্যালসিয়াম আর টকটকে কালার দেয় স্ট্রনশিয়াম। ওকে পরের প্রশ্নে যাই। এটা কয় নম্বর প্রশ্ন ছিল? এটা হচ্ছে একটু দ্বারা প্রশ্ন নাম্বারটা একটু চেক করে নেই, 8 নম্বর ছিল, তাহলে 9 নম্বর প্রশ্নে যাই ভাইয়া। হ্যাঁ 9 নম্বর প্রশ্নে যাই, 9 নম্বর প্রশ্নে পরের প্রশ্নে যাই। ওকে স্টার্ট। নিচের বিক্রিয়ায় কোনটি ওয়াই, নিচের বিক্রিয়ায় কোনটি ওয়াই? এখানে হচ্ছে তোমার ইমিশন গুলো দেওয়া আছে, একটা হচ্ছে বিটা ইমিশন আর একটা হচ্ছে আলফা ইমিশন, হ্যাঁ দুইটা দেওয়া আছে, একটু চিন্তা করে দাও দেখো। সবাই অনেকে মাঝখান থেকে দুই একজন আসা যাওয়া করতেছো, আসা যাওয়া করো না, পরে দেখা গেল তুমি বইয়ের জন্য বসে আসো, পরে দেখা গেলো বইয়ের কুইজ চলে গেল, পরে মন খারাপ হবে, ঠিক আছে আসা যাওয়া করা যাবে না। ওকে আর একটু শেয়ার করে দাও যারা, ওকে টাইম সাবস, ঠিক আছে একটু শেয়ার করে দাও। দেখা গেলো তোমার বন্ধুর বইটা অনেক দরকার, বাট তুমি হচ্ছে ওরে শেয়ার করলে ওর কাছে গেলে ওই একটু দেখে উত্তর করে তাড়াতাড়ি দেখা গেলো কোইন্সিডেন্টলি ওই সবার আগে উত্তর করলো, ঠিক আছে। এটা 9 নম্বর। ওকে এটা 9 নম্বর, হ্যাঁ 9 নম্বর প্রশ্ন। সবাই একটু উত্তর যে করতেছে সাথে প্রশ্নের নাম্বারটা লিখে দিও, হ্যাঁ 9 নম্বর প্রশ্ন। ওকে নিচের বিক্রিয়ায় কোনটি ওয়াই, তার মানে আমাদের যে ওয়াইটা বের করতে হবে, আচ্ছা ওয়াই বের করার আগে এক্স বের করতে হবে। তো চলো আমরা একটু ডিফাইন করি কি কি আছে এখানে ভাইয়া। ম্যাগনেসিয়াম আছে যার পারমাণবিক সংখ্যা 12, ভর 24। আচ্ছা এখানে হচ্ছে বিটা ইমিশন, একটু আগে আমরা দেখছিলাম বিটা ইমিশনের ঘটনা। বিটা ইমিশন ঘটলে কি ঘটে, যে 12 ম্যাগনেসিয়াম, ভর 24, এখানে যদি বিটা ইমিশন ঘটে পারমাণবিক ভর যেটা সেটা কোনো চেঞ্জ হবে না, ভর চেঞ্জ হবে না। আর হচ্ছে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 1 বাইরে যাবে। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 1 বেড়ে যায় তাহলে মৌলটা 13, মানে পারমাণবিক সংখ্যা 13, 12 থেকে 1 বেড়ে হচ্ছে 13, তাহলে এটা আর ম্যাগনেসিয়াম রয়ে যায় না, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হয়ে গেছে। তাহলে আমার এক্স হচ্ছে অ্যালুমিনিয়াম যার পারমাণবিক সংখ্যা 13 এবং পারমাণবিক ভর 24। এরপর হচ্ছে আলফা মিশন ঘটবে। তাহলে আলফা মিশন ঘটলে কি ঘটনা ঘটে ভাইয়া? আলফা মিশন মানে কি, হিলিয়াম চলে যাবে এখান থেকে, এই হচ্ছে 2 আর এই হচ্ছে 4, তাহলে এখান থেকে যদি 2 মাইনাস হয়ে যায় তাহলে 13 থেকে 2 চলে গেলে 11, 11 হইলে পরমাণুটা হবে সোডিয়াম, আর এই 24 থেকে যদি 4 চলে যায় তাহলে হচ্ছে 20, তাহলে 20 পারমাণবিক সংখ্যা 20 এবং পারমাণবিক ভর হচ্ছে 20 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার মানে যোগটা হচ্ছে সোডিয়াম। দেখো এখানে সোডিয়াম আছে এই একটা, তাহলে এখানে হচ্ছে পারমাণবিক ভর দেওয়া আছে 22, বাট এইটা আমার উত্তর না, তাহলে এই হচ্ছে বি আমাদের উত্তর। আশা করি এটা বুঝতে পারছো, বিটা ইমিশন আর আলফা ইমিশনের ঘটনাটা মাথায় রাখলেই বুঝতে পারতাম। অনেকে ডি বলছো, না ভাইয়া ডি হবে না, ডি হবে না, কারণ এখানে তোমার 24 থেকে আলফা মিশন ঘটলে 4 ভর কমে যাবে, ঠিক আছে নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস আর কি, হিলিয়ামের নিউক্লিয়াস। ওকে আশা করি এটা বুঝতে পারছো। তো পরেরটায় চলে যাই, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন,
ঠিক আছে। ওকে 10 নম্বর প্রশ্ন, উত্তর করা শুরু করে দাও। নিম্নের কোন ইলেকট্রন বিন্যাসটি ভূমি স্তর পরমাণুর জন্য সঠিক নয়? হ্যাঁ সঠিক নয়, একটু নয়টা এগুলো ইয়া করবা। নতুন অ্যাডমিট কার্ডে কোনো চেঞ্জ আসে নাই ভাইয়া, আমিনুল ইসলাম, কোনো চেঞ্জ আসে নাই, শুধুমাত্র যে কোথায় কবে প্রিন্ট করছো এটা 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 ডাজেন্ট ম্যাটার, জাস্ট তোমার হচ্ছে আইডেন্টিটি আছে নাকি সবকিছু এটাই, আর নতুনটা করো পুরানটা করো কোনো ব্যাপার না, ঠিক আছে। ওকে তাড়াতাড়ি উত্তর করে দাও। ওকে সময় শেষ। হ্যাঁ চলো দেখি এখানে কি লিখছে। নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি ভূমি স্তর পরমাণুর জন্য সঠিক নয়, তার মানে ভুলটা আমরা বের করবো। ওকে এখানে ক্যালসিয়াম দেওয়া আছে 20, তাহলে 2 আর 2 4 10 12 18 20, হ্যাঁ ঠিক আছে। ওকে ক্যালসিয়াম এটা ঠিক আছে। এরপরে আসি ফেরামের, 2 4 10 12 18 20 26, এটাও ঠিক আছে, ফেরাম এটা ঠিক আছে। এবার হচ্ছে বিতে আসি, ফসফরাস 15, 2 4 6 10 10 12 13 14 15, না এটা ঠিক নাই, কারণ এখানে এই 3p তেই হচ্ছে তোমার লাস্টে যে কটা ইলেকট্রন বাকি থাকে 10 12, আর এখানে 3 হওয়ার কথা, 3p3। তোমরা জানো ফসফরাস হচ্ছে গ্রুপ 15 এর মৌল, তাহলে 2 আর 3 5 আর 10, এই হচ্ছে এভাবে আমরা হিসাব করি, 10 যোগ করে দিই, তার মানে বি নম্বর এটা ভুল দেওয়া আছে। হ্যাঁ এখানে 4s2 তে ইলেকট্রন প্রবেশ করবে না, 3p তেই 3টা ইলেকট্রন প্রবেশ করবে, যেহেতু 3p ছোট শক্তি স্তর, তার মানে 3p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর বাকিটা দেখার মানে আমাদের দরকার নেই, ডি, তার মানে বি হচ্ছে উত্তর, ঠিক আছে। বি যারা উত্তর করছো ঠিক আছে, সবাই একবারে ধুমায় বি লিখছে, এটা সহজ ছিল বেশি। আচ্ছা ঠিক আছে, আমরা কয় নম্বর প্রশ্নে আছি ভাই? আচ্ছা 10, এটাতে তাহলে গিফট রাখি 11 নম্বর প্রশ্নে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা বারে বারে ইয়া করলাম যে নতুন অ্যাডমিট কার্ডে কোনো চেঞ্জ আসে নাই, এটা হচ্ছে আমরা 10 নম্বর প্রশ্নে আছি। 10 নম্বর প্রশ্ন এর পরের প্রশ্ন 11 নম্বর কুইজ। হ্যাঁ 11 নম্বর কুইজ হচ্ছে আমরা বই গিফট করব, বই গিফট থাকবে, ঠিক আছে, বই জিততে পারবা, ঠিক আছে। এই হচ্ছে, আচ্ছা এই হচ্ছে 10 নম্বর শেষ। এই 11 নম্বর মানে এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা আজকের প্রথম বই গিফট করবো, ঠিক আছে। সবাই একটু আমরা একটু মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড একটু গ্যাপ দিচ্ছি, যাতে অনেকের দেখা যায় লোড নেওয়ার কারণে সমস্যা হয়ে যায়। হ্যাঁ ওকে, তো পরের প্রশ্নে যাই, আজকের প্রথম বই গিফট করার প্রশ্ন, ঠিক আছে। সবাই একটু মানে জোরে সোরে বইসো, আবার খাট ঠাট ভেঙে ফেলো না। ওকে 10 নম্বর পর্যন্ত শেষ, আমরা 11 নম্বর প্রশ্নে আজকের প্রথম বই গিফট করবো। সবাই আবার একটু রুলসটা বলে দেই যে সবার আগে সঠিক উত্তর দিতে হবে, সবার আগে সঠিক উত্তর দিতে হবে, এবং তোমার নামের যে স্ক্রিনশট সেটা নিতে হবে এখান থেকে, এবং নেটওয়ার্ক যে পেজ সেখানে হচ্ছে তুমি সাবমিট করবে, এবং শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে। তুমি কমেন্ট করলে কিন্তু এখানে আসে। আর আরেকটা কথা, যে তুমি যে পুরস্কার পাইছো আসলে এইটার একটা মানে যাচাইয়ের জন্য তুমি ওই বইয়ের একটা রিভিউ হচ্ছে আমাদের নেটওয়ার্ক গ্রুপে দিয়ে দিবা, যে আসলে তুমি কুইজ জিতে হচ্ছে তুমি বই এখানে বিজয়ী হয়েছো, ঠিক আছে। এটা একটু সবার কাছে কাইন্ড রিকোয়েস্ট থাকবে। আর আগে যারা পাইছে দেখো অনেকে হচ্ছে ইয়ে করে, পোস্টে দেয়, তোমরা এই জিনিসটা দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা দেরি করি না, পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ 11 নম্বর প্রশ্ন আজকের প্রথম বই গিফট। ওকে সবাই একটু রেডি, সবাই রেডি? ওকে উত্তর করা শুরু করো। আচ্ছা 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, আচ্ছা মোটামুটি এটার সময় শেষ, হ্যাঁ অনেক আরো 4-5 সেকেন্ড বেশি সময় চলে গেছে। আচ্ছা যেহেতু এটাতে আমরা বই গিফট করতেছি, দেখি মোটামুটি কয়জন তোমরা উত্তর করো, দেখা যাক। দেখা গেলো প্রথম কয়েকজনের উত্তর ভুল হইলে পরের জনেরটা আমরা নিব। দেখা গেলো তুমি উত্তর পরে করছো, বাট আগের জনের উত্তর, আগের গুলোর উত্তর ভুল, ঠিক আছে, তাহলে তো সমস্যা। ওকে মোটামুটি অনেকে উত্তর করছো, ঠিক আছে। গ্রুপ 3 ক্ষারকীয় মূলকের গ্রুপ বিকারক কোনটি? এখানে আসলে 3A হওয়ার কথা ছিল। হ্যাঁ 3A, কারণ যখন আমরা নর্মালি হিসাব করতে যাই তখন 3 এর পরে A, অথবা মানে 1B মানে রোমান সংখ্যায় 1A 2A 3A এভাবে বলি, তার মানে এখানে শুধু 3 দ্বারা বুঝাইছে 3 মানে 3A এটা বুঝাইছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তো চলো আমরা এটার সলভে চলে যাই ভাইয়ারা। হ্যাঁ দেখি মোটামুটি কে সবার আগে উত্তর করছে একটু দেখে নেই।
আচ্ছা আমি আমি এটা চেক করবো না, আমাদের স্টুডিওতে অনেক ভাই আছে, ঠিক আছে, এটা দেখা যায় ভাই যারা আছে উপরের কমেন্টগুলোতে যান, আমারটাও যাওয়া যাচ্ছে না। আচ্ছা একটু একটু লোড নিচ্ছে, ওকে যাওয়া যাবে উপরে একটু। আচ্ছা চলো আমরা এটা হচ্ছে সলভে যাই, একটু পর আমরা বিজয়ী ঘোষণা করবো এতক্ষণ এইটার ভিতরে, ঠিক আছে। দেখো গ্রুপ 3 এ ক্ষারকীয় মূলকের গ্রুপ বিকারক কোনটি, ঠিক আছে। আমরা ধরে নাও মানে এটা গ্রুপ 13, আসলে 13 বোঝাইতেছে। গ্রুপ 13 এর ভিতরে একটা মূল হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, ধরে নিলাম অ্যালুমিনিয়াম Al3+। এখন এইটার সাথে তুমি এটার যদি পরিচয় হিসাব করতে চাও, এখন এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ অ্যামোনিয়াম ক্লোরাইড এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এই হচ্ছে তারা হচ্ছে কালার দেয়, তারা বিভিন্ন বর্ণ তৈরি করে, তারা হচ্ছে ইন্ডিকেশনস দেয় যে আসলে তারা এখানে উপস্থিত আছে। দেখা যায় অ্যালুমিনিয়াম হচ্ছে জেলি থকথকে সাদা সাদা কালারের একটা হচ্ছে এখানে প্রিসিপিটেশন দিবে। তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে গ্রুপ 13 বা 3A যেটা, এই ক্ষারকীয় মূলকের গ্রুপ বিকারক আসলে এটা যে NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। হ্যাঁ অপশন হচ্ছে ডি, উত্তর ডি, ঠিক আছে। এখন দেখি কে সবার আগে উত্তর করছো। ওকে ওকে দাঁড়াও একটু একটু যেহেতু কোনো কন্ট্রাডিকশন যাতে না হয়, আগে দিছি পরে দিছি ভাইয়া, এটা আসলে নেটওয়ার্ক অনেক ইস্যু হয়, দেখা গেলো সিমিলার টাইমে পারছি আমি। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এটা আমি জানাই দিচ্ছি। কে নাম কি ওর? ও তো BC করছে, সমিত সরকার। আচ্ছা কে মিতুল, মিতুল না? আচ্ছা আচ্ছা আমি একটু একটু বলি যে মিতুল হচ্ছে আমি এর আগে যে লাইভগুলো নিয়েছিলাম, মিতুল যদিও মিতুল আজকের বিজয়ী, কিন্তু দেখা গেছে মিতুল এর আগে অনেকগুলা হচ্ছে ইয়ে করছে, অনেকগুলা গিফট পাইছে, প্লাস হচ্ছে এর আগের কুইজগুলোতেও সে পাইছে। তো আজকে আমরা মিতুলকে হচ্ছে বিজয়ী করতেছি না, এখানে হচ্ছে সমিত সরকার। হ্যাঁ সমিত সরকার ভাইয়া তুমি। মিতুল মন খারাপ করে লাভ নাই, কারণ হচ্ছে অন্যদেরও সুযোগ দিতে হবে, ঠিক আছে। কারণ তুমি আমিও যখন এর আগে যে আমাদের যে আন্দোলন গেল, আন্দোলনের আগে তুমি অনেকগুলো বই ইয়ে করছো, উইনার হইছো, তোমার জন্য শুভকামনা, আসলে তুমি অনেক ফাস্ট। আর হচ্ছে সমিত সরকার, ওকে হ্যাঁ ধন্যবাদ মিতুল তোমাকে, ঠিক আছে। সমিত সরকার ভাইয়া তুমি, হ্যাঁ সমিত সরকার, সমিত সরকার তুমি হচ্ছে এই পেজটার হচ্ছে তুমি এই পেজটার হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেটওয়ার্ক গ্রুপে, ঠিক আছে, দেখবা নেটওয়ার্ক গ্রুপে এখানে পিন কমেন্ট করা আছে, নেটওয়ার্ক পেজে যেটা, সেখানে হচ্ছে নক করবা। ওকে আশা করি বুঝতে পারছো। হ্যাঁ সমিত সরকার, ঠিক আছে, এই যে নিজেদের ভিতরে একটা কোলাবোরেশন এটা তৈরি হওয়া ভালো, আশা করি এটার বুঝতে পারছো, ঠিক আছে। ওকে তাহলে সমিত সরকার তুমি এই পেজের স্ক্রিনশট নিয়ে শেষ পর্যন্ত থেকে নেটওয়ার্ক পেজে হচ্ছে তুমি এটা দিয়ে দিবা, ঠিক আছে। ওকে পরেরটাই যাই, পরের প্রশ্নে যাই। এটা ছিল হচ্ছে 11 নম্বর প্রশ্ন, আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাই, দেরি করবো না। 12 নম্বর প্রশ্ন, 12, তাড়াতাড়ি উত্তর করে দাও। আউফবাউ নীতি অনুসারে পরমাণুর 4D 4F 5P 6S অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্রম হচ্ছে কোনটি? দেখা যায় প্রশ্নটা অনেক সহজ, কিন্তু তোমরা তাড়াহুড়া করতে যে এই জিনিসগুলো অনেক ভুল করো। নার্গিস জাহান ভাইয়া উত্তর আসছে, বাট হচ্ছে একটু পরে আসছে, ঠিক আছে। নাহিয়ান কবির তুমি আনসার করো নাই, তোমাকে দিব। আচ্ছা স্টুডিওতে চলে আসে তাইলে বাবা। ওকে এটা উত্তর করে দাও 12 নম্বর। ওকে টাইমস আপ, হ্যাঁ বেশি সময় নেওয়া যাবে না। ওকে তো চলো আমরা হচ্ছে এটার সলভে যাই। আউফবাউ নীতিতে, আচ্ছা আমরা অপশনগুলো পরে চেক করি, আমরা এগুলোর মানগুলো আগে আমরা N+L রুল, ঠিক আছে, ম্যাডিলঙ্গের সূত্রে আমরা যদি যাই N+L রুলে 4D এর মান কত, তাহলে 4+2 এই হচ্ছে 6, তারপরে 4F তাহলে 4+3 এই হচ্ছে 7, তারপরে 5+P এই হচ্ছে সরি P এর মান তো 1, তাহলে এই হচ্ছে 6, আর 6S তার মানে এটার মানও 6। তাহলে এখন এখানে সবচেয়ে বড় হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় 4F, তার মানে ও সবার পরে ইলেকট্রন পাবে, বড় হইলেও সমস্যা, সবার পরে ইলেকট্রন পাবে। এরপরে এখানে N এর মান সবচেয়ে ছোট এখানে, তার মানে ও সবার আগে পাবে, 4D সবার আগে পাবে, 4D সবার আগে পাবে। তারপর এখানে 5P, তারপর হচ্ছে 5P, তারপর হচ্ছে এখানে 6S, তার মানে এখানে হচ্ছে দাঁড়াইলো কি 4D 5P 6S 4F। তাহলে এটা কোথায় আছে ভাইয়া? 4D 5P
4d 5p এই হচ্ছে ডি, ডি নম্বর অপশন। ঠিক আছে, আমরা একটা অপশন চেক না করে এখানে যে কটা আমার ডাটা দেওয়া ছিল সেগুলো আমরা হিসাব করলে হইতো। ভাইয়া লেট হয় এটা তো আসলে আমাদের কিছু করার না, এখানে স্টুডিওতে আরো অনেক ভাই আছে তারা হচ্ছে চেক করে। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া এই যে আন্দোলনের পরে আমরা রিসেন্ট শুরু করছি। হ্যাঁ, লাস্ট 2-1টা কুইজ হয়েছে, ডেইলি চলতে থাকবে, ডেইলি বিকাল 5টা বাজে তোমাদের জন্য একেবারে পরীক্ষার আগ পর্যন্ত কুইজ থাকবে। ঠিক আছে, নেট খারাপ তাই আনসার করতেছি না। হ্যাঁ নাহিন কবির, বুঝতে পারছি তোমার সমস্যা। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই ভাইয়া, এটা হচ্ছে 13 নম্বর প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্ন, আশা করি এটা বুঝতে পারছো। n+l রুল ফলো করলেই তুমি বুঝতে পারবা যেটা ছোট সেটা আগে ইলেকট্রন পাবে, যেটা বড় সেটা পরে ইলেকট্রন পাবে। ওকে ওকে, পরের প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্ন, 13। আজকে কিন্তু আরো একটা বই গিফট বাকি আছে, ঠিক আছে, ধৈর্য হারা হইও না। পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি এক প্রকার কোন ধরনের ক্রোমাটোগ্রাফি? পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। ঠিক আছে, আর বইয়ের কুইজ হবে না? হবে, আর আজকে আরো একটা হবে। প্রত্যেকদিন তো 2টা করে থাকতেছে, মানে আজকে তো একটা হয়ে গেছে, আরো একটা আছে, ওয়েট করো শেষ পর্যন্ত। ঠিক আছে, ওকে, প্রায় 30 সেকেন্ড হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উত্তর করো। 13 নম্বর প্রশ্ন, 13। তোমাদের উপস্থিতি কমে গেছে, একটু শেয়ার করে দাও, টাইমলাইনে একটু শেয়ার করো, সবাই সবার টাইমলাইনে শেয়ার করো, একটু বন্ধুদের মেনশন করে দাও। দেখা গেলো তোমার ভুরি ভুরি বই আছে, বাট হচ্ছে তোমার একটা ফ্রেন্ডের বই নাই, তো সে গেলে একটা কুইজের উত্তর দিয়ে একটা বই জিতে গেল, এটা তো একটা বড় ব্যাপার না? ঠিক আছে, প্রতিদিন 3টা থাকে না, না 2টা থাকে। ওকে, পরের, আচ্ছা এটা মোটামুটি সবাই উত্তর করছো, সবার আগে উত্তর করছে কে? খাদিজা আক্তার ঋতু। ওকে, তুমি ফার্স্ট ছিলা। আচ্ছা, বাকিরা মোটামুটি উত্তর করতেছে, একটু শেয়ার করে দাও, তোমাদের উপস্থিতি কমে গেছে অনেকটা। ঠিক আছে, মেনশন করে দাও, বন্ধুদের মেনশন করে দাও। আচ্ছা, এটার সলভে যাই আমরা। দেখো, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি এক প্রকার কোন ধরনের ভাইয়া? এটা হচ্ছে অধিশোষণ, এটা থিওরি তোমরা জানো। আমরা যখন অধিশোষণ আর দ্রাব্যতার হিসেবে ক্রোমাটোগ্রাফিকে 2 ভাগে ভাগ করি, যার ভিতরে একটা হচ্ছে পাতলা স্তর, একটা হচ্ছে কলাম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই অধিশোষণ হচ্ছে পাতলা, মানে পাতলা স্তরটা হচ্ছে অধিশোষণ টাইপের। ঠিক আছে, এক বই কি দেয় ডেইলি, এটা হচ্ছে তোমার এখন চূড়ান্ত সাজেশন আছে একটা, আর একটা হচ্ছে লাস্ট নাইট ফাইট। এখন তোমার যেটা ধরো তুমি আজকে লাস্ট নাইট ফাইট জিতছো, তো এরপরের দিন তুমি যদি আবার জিতো সেক্ষেত্রে তুমি চূড়ান্ত সাজেশন এটা নিতে পারবা। আর দেখলে তুমি 2টাই জিতছো, তাহলে সেই ক্ষেত্রে তো তুমি আর বই নিয়ে লাভ নাই, যারা পরের বিজয়ী আছে তাদের হচ্ছে দিয়ে দিলা। তাহলে এই হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আশা করি বুঝতে পারছো, এটাতে আর বেশি কথা বলবো না। পরের প্রশ্ন চলে যায়, 14 নম্বর প্রশ্ন। ওকে, 14 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি উত্তর করে দাও, আমরা 1 ঘন্টার ভিতরে শেষ করে দিব। হ্যাঁ, একটি অ্যামোনিয়াম আয়ন এ বিদ্যমান নিউট্রনের সংখ্যা কত? নিউট্রনের সংখ্যা কত? পরে এর জন্য ডাটাগুলো দেওয়া আছে, বাট এটা দেখে বলে দেওয়ার কথা। ঠিক আছে, এটা হচ্ছে 14 নম্বর, যে একটি অ্যামোনিয়াম আয়নে বিদ্যমান নিউট্রন সংখ্যা কত? এই যদিও খুবই মানে সহজ মনে হয়, কিন্তু এইগুলাতেই ভুল করে বেশি। 14 নম্বর, অনেকে সি বলতেছে, অনেকে ডি বলতেছে, অনেকে বি বলতেছে। আচ্ছা ঠিক আছে, সময় শেষ। হ্যাঁ, সময় শেষ। ওকে চলো, কি বলছে? একটি অ্যামোনিয়াম আয়নে বিদ্যমান নিউট্রন। আচ্ছা, আমরা নিউট্রনের কথা, মানে আমাদের উত্তর হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা কত। আচ্ছা, এখানে আমার মৌলগুলো কি আছে? নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, আর একটা আয়ন আকারের প্লাস আছে। এই প্লাস তো আমার এখানে কোনো হিসাবে নাই। আমরা জানি হাইড্রোজেনের একটা প্রোটন এবং একটা ইলেকট্রন আছে, কোনো নিউট্রন থাকে না। একটা পরমাণুর হাইড্রোজেন যার কোনো নিউট্রন থাকে না, তার মানে এখানে হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। তাহলে শুধু নিউট্রন আছে কার ভাইয়া? নাইট্রোজেনের। নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, পারমাণবিক সংখ্যা 7, তাহলে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 7। নিউট্রন সংখ্যা টোটাল, এই যে অ্যামোনিয়াম আয়নের টোটাল নিউট্রন সংখ্যা 7, কারণ শুধুমাত্র নাইট্রোজেনের নিউট্রন আছে, অন্য কারো নিউট্রন নাই। ঠিক আছে, তার মানে এখানে 7 কোথায়? এই হচ্ছে অপশন ডি। এটা একটু কেটে গেছে, এটা বুঝতে পারতেছো আশা করি। এই হচ্ছে ডি, যারা ডি উত্তর করছো। বি উত্তর হবে না, বিতে তো 10টা না ভাইয়া, এখানে তো নাইট্রোজেনের শুধু। ঠিক আছে, হাইড্রোজেনের কোনো ইয়ে নাই। ঠিক আছে, নুসরাত আরা নাজিফা, ধন্যবাদ তোমাকে, এই যে ও হচ্ছে ওর বন্ধুদের মেনশন করে দিচ্ছে, যারা ওর বন্ধু বান্ধব নাই একটু মেনশন করে দিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে শুধু নাইট্রোজেনের নিউট্রন আছে। পরের প্রশ্নে চলে যাই, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, ফেরাম 2+, ফেরাম 2+ আয়নের শেষ ইলেকট্রনটির স্পিন কোয়ান্টাম সংখ্যা কোনটা? ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করে এটা বের করে, এটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে সেটা মাথায় রেখে উত্তর দিয়ে দাও। শেষ ইলেকট্রনটার এখানে স্পিন কোনটা? প্লাস হাফ, মাইনাস হাফ, অথবা প্লাস মাইনাস হাফ, অথবা নান, কোনোটাই না। ঠিক আছে, ওকে, সময় শেষ। হ্যাঁ, আচ্ছা, তোমরা যদি ফেরামের ইলেকট্রন বিন্যাসটা একটু মনে করো, সেটা ছিল এরকম যে 3d6 4s
2, তাইলে এখন যদি ফেরাম 2+ হয় সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন যাবে, তার মানে 4s2 হচ্ছে এখান থেকে চলে যাবে। তাহলে আমার কাছে থাকতেছে কি 3d6, ফেরাম 2+ হইলে 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেল, এটা মুছে দিলাম। তাহলে থাকতেছে কি 3d6, তাহলে 3d6 এ যদি আমরা জানি d তে হচ্ছে অরবিটাল থাকে 5টা, তাহলে 5টার ভিতরে ইলেকট্রন প্রবেশ করবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা, সর্বশেষ ইলেকট্রন হচ্ছে এইটা, এই হচ্ছে সর্বশেষ ইলেকট্রন। তাহলে প্রথম যারা প্রবেশ করছে তাদের আমরা +½ চিন্তা করলে, আর এই যে সবার লাস্টেরটা যে মাত্র প্রবেশ করলো -½ ঠিক আছে, এই হচ্ছে সর্বশেষ ইলেকট্রন। ঠিক আছে, এই হচ্ছে -½ যারা হচ্ছে এই উত্তর করছো উত্তরটা ভুল। তুমি এই বক্স যদি টেবুলার ফর্মে যাও তাহলে হচ্ছে বুঝতে পারতাম। ওকে, পরের প্রশ্নে চলে যাই, এটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন ছিল, 16 নম্বর প্রশ্নে চলে যাই। 16 নম্বর প্রশ্ন, তৈলাক্ত পদার্থযুক্ত গ্লাস সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? অপশন এ ক্রোমিক অ্যাসিড, অপশন বি এসিটোন, অপশন সি পানি, অপশন ডি নাইট্রিক অ্যাসিড। এটা হচ্ছে 16 নম্বর। ঠিক আছে, আমরা হচ্ছে এখন কর্মমুখী রসায়নে চলে আসছি, এতক্ষণ হচ্ছে আমরা প্রশ্ন সলভ করতেছিলাম গুণগত রসায়নে। ওকে, তাড়াতাড়ি উত্তর করে দাও। 16 নম্বর আজকের কুইজের একেবারে শেষের প্রশ্ন, আমরা একেবারে মানে অনেক অল্প কিছু প্রশ্ন বাকি আছে। ঠিক আছে, অনেক বেশি প্রশ্ন নাই, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কুইজগুলো করতেছি। হ্যাঁ, তো একেবারে অনেক বেশি প্রশ্ন নাই, অল্প কিছু প্রশ্ন আসে। আজকের সবার শেষ কুইজটাতে আমরা হচ্ছে আরেকটা বই গিফট রাখবো, এগুলো এটা আগে মেনশন করে দিলাম, সবার শেষ প্রশ্নটায় আমরা বই গিফট রাখবো। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দিয়ে থাকবে আমাদের সাথে। ওকে, তৈলাক্ত পদার্থযুক্ত গ্লাস সামগ্রী পরিষ্কারকের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? এটা তো পুরো থিওরি। এখানে হচ্ছে এসিটোন, এই এসিটোন না থেকে এটা হচ্ছে অপশন হচ্ছে উত্তর হচ্ছে এসিটোন বি। মোটামুটি সবাই সবাই বি উত্তর করছো। এখন এই এসিটোনের আরেকটা নাম আছে, এটা একটু লিখে দাও। এসিটোনের আরেকটা নাম আছে, যদি এসিটোন না থেকে সেটা থাকে তাহলে কি হতে পারে? এসিটোনের আরেক নাম কি বলো তো? এসিটোনের আরেক নাম কি? এসিটোনের অপর নাম কি হতে পারে? এসিটোনের অপর নাম কি হতে পারে এখানে? আচ্ছা, এখানে তোমার এই যদি গ্লাস সামগ্রী পরিষ্কার করতে চাই ক্ষেত্রে এসিটোন অথবা অ্যালকোহলও ইউজ করা যাইতে পারে, যেমন ইথানল। এই এসিটোন অথবা ইথানলও আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ইথানলও ব্যবহার করতে পারি, ইথানল। আর এসিটোনের আরেক নাম কি? এসিটোনের আরেক নাম কি? মেঘলা আকাশ, এই যে তোমার নাম নিলাম। ওকে, এই যে এসিটোন মানে ইথানল আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, অ্যাকশন না ভাইয়া, এটা এসিটোন। ঠিক আছে, এসিটোন বা প্রোপানন। ওকে, আর হচ্ছে আমরা চাইলে ইথানল ব্যবহার করতে পারি। এস এম ফয়জুল্লাহ, আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। অন্য সবাই পাইলেও হয়, তুমি পাইলা না কেন এটা তুমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি আবার একটু পেজে নক দিও। ঠিক আছে, তোমার ওই স্ক্রিনশটটা নিয়ে আবার একটু নক দিও। ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। অনেক ব্যস্ততার ভিতরে তো আসলে অনেক কাজ থাকে, বাট প্রত্যেকদিন পাঠানো হয়। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, এসিটোনের অপর নাম হচ্ছে প্রোপানন। এস এম ফয়জুল্লাহ, আমি দেখতেছি ব্যাপারটা। এসিটোন এর আরেক নাম হচ্ছে প্রোপানন। এসিটোন না থেকে প্রোপাননও থাকতে পারে। আর এই গ্লাস সামগ্রী ব্যবহার করতে এসিটোনের পরিবর্তে আমরা ইথানলও ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যালকোহল ব্যবহার করতে পারি। হ্যাঁ, ওকে, এটা ছিল 16 নম্বর প্রশ্ন। আমরা 17 নম্বর প্রশ্ন চলে যাই। 17 নম্বর প্রশ্ন। ওকে, স্টার্ট। কোনটি কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট? হ্যাঁ, তোমরা জানো কোল্ড ক্রিমের অনেক প্রিপারেশনের ভিতরে অনেকগুলো যৌগ আমরা ব্যবহার করি, তার ভিতরে লুব্রিকেটিং এজেন্ট কোনটা কাজ করে? ঠিক আছে, পিচ্ছিলকারক, লুব্রিকেটিং এজেন্ট। এস এম ফয়জুল্লাহ আমাকে জানাইছিলা। আচ্ছা, তাইলে হয়তো বা খেয়াল নাই। আচ্ছা, আমি লাইভ শেষ করে আমি তাইলে তোমার ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, এটার জন্য কাইন্ড সরি আমি। ওকে, টাইম প্রায় শেষ। ওকে প্রায় শেষ। ওকে, তাহলে এখন কোল্ড ক্রিমে লুব্রিকেটিং। আচ্ছা, লুব্রিকেটিং মানে কি? কোনো কিছু পিচ্ছিল করা। এটা মনে রাখতে পারো, তুমি যদি মোম জাতীয় জিনিস ধরো সেটা হচ্ছে কি একটু পিচ্ছিল জাতীয় হয় না, এটা দিয়ে মনে রাখতে পারো যে কোল্ড ক্রিমে লুব্রিকেটিং এজেন্ট। ঠিক আছে, লুব্রিকেটিং এজেন্ট এখানে কোনটা কাজ করবে ভাইয়া? এটা হচ্ছে লিকুইড প্যারাফিন বা তরল প্যারাফিন। ঠিক আছে, তোমরা জানো প্যারাফিন মোম জাতীয় পদার্থ থাকে, সেটা হচ্ছে এই লুব্রিকেটিং এজেন্ট হিসেবে তরল প্যারাফিন এখানে কাজ করবে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এটা আসলে তেমন ব্যাখ্যার কিছুই নেই। লিকুইড প্যারাফিন লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করতেছে এই যৌগে, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্যান্য যৌগে কিন্তু লুব্রিকেটিং এজেন্ট থাকবে, বাট কোল্ড ক্রিমে, হ্যাঁ কোল্ড ক্রিমে আমরা হচ্ছে লিকুইড প্যারাফিন ব্যবহার করব। হ্যাঁ, মোটামুটি সবাই বি উত্তর করছো। হ্যাঁ, এইভাবেই তো এগুলো আসলে যেতে পরীক্ষায় পারো ভাই। ঠিক আছে, এত কষ্ট করে। এটা তো মনে হয় 17 নম্বর প্রশ্ন ছিল নাকি? 17 বি এ না, গ্লিসারিন না, গ্লিসারিন লুব্রিকেটিং এজেন্ট না। ঠিক আছে,
ওকে ওকে, পরের প্রশ্নে যাই। এটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সরি 18 নম্বর প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, 18। ওকে, টাইম স্টার্ট। দুধ হচ্ছে মূলত কি একটা, এটা অনেক বেশি আসছে, ঠিক আছে, যদিও খুব সহজ, এটা সবাই পারার কথা, হ্যাঁ এটা সবাই পারার কথা। 18 কোনটি? কোর্স, সাসপেনশন, সাধারণ দ্রবণ, ইমালশন, জেল অথবা ঘন। এটা কি লিখছে এখানে, এটা বোঝা যাচ্ছে না। কোলেস্টেরল। আচ্ছা যাই হোক, এটা আমাদের এখানে এত আচ্ছা এটা বোঝা যাচ্ছে না কি লিখছে, যাই হোক। কোর্স, সাসপেনশন, ইমালশন, সাধারণ দ্রবণ, জেল। তাইলে এই হচ্ছে 30 সেকেন্ড সময় শেষ। এর উত্তর দিয়ে ধরে সবাই পারার কথা, ঠিক আছে, এটা সবাই পারার কথা। তোমরা জানো ফ্যাট, এই হচ্ছে দুধে মূলত ম্যাক্সিমাম অংশ পানি থাকে, প্রায় 87% পানি থাকে, হ্যাঁ প্রায় 87% পানি থাকে। আর কিছু সলিডস নট ফ্যাট, মানে কিছু ফ্যাট জাতীয় কণা এই পানির উপরে ভেসে ভেসে এরকম থাকে, ঠিক আছে। তো এই অবস্থাটার বলা হয় ইমালশন, যখন কোনো তরল পদার্থের উপরে যখন ফ্যাট কণা ভাসমান অবস্থা থাকে তখন এর ইমালশন বলা হয়, ঠিক আছে। এই দুধে সেই মেকানিজম ইমালশন, দুধ একটি ইমালশন, ঠিক আছে, দুধ একটি ইমালশন। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে 18 নম্বর প্রশ্নে চলে যাই। 19 নম্বর প্রশ্ন, হ্যাঁ এরপরের প্রশ্ন 19 নম্বর, 19 নম্বর প্রশ্ন 19। ওকে ওকে, তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করে দিব, একেবারে প্রায় শেষের দিকে চলে আসছি কুইজের। ওকে, কোনটি গ্লাস ক্লিনারের উপাদান? গ্লাস ক্লিনারের উপাদান কোনটি? তাড়াতাড়ি উত্তর করে দাও। এটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন। গ্লাস ক্লিনারের উপাদান কোনটি? গ্লাস ক্লিনার, ঠিক আছে। অনেকে যাওয়া আসা করতেছো, আমি বলে দিলাম যে শেষের দিকে চলে আসছি এবং সবার শেষের প্রশ্নটাই আমরা আজকের গিফট রাখবো, ঠিক আছে, সবার শেষের প্রশ্নটাই আজকে গিফট থাকবে। ওকে, তাড়াতাড়ি উত্তর করে দাও, তাড়াতাড়ি উত্তর করে দাও। কোনটি গ্লাস ক্লিনারের উপাদান? গ্লাস ক্লিনারের উপাদান। ওকে, টাইম শেষ। মোটামুটি সবাই 19 নম্বর বি উত্তর করছো। না ভাই, সোডিয়াম হাইড্রক্সাইড, এটা তো তীব্র ক্ষার, এটা তুমি যদি গ্লাসে দাও এটা তো গ্লাসের ত্বক সারফেসের কি করবে, ক্ষয় করে ফেলবে, তার মানে এটা গ্লাস ক্লিনারের উপাদান না। তুমি হচ্ছে দুইটা উপাদান নিয়ে আলাপ আলোচনা করছো, একটা ছিল অ্যালকোহল আর আচ্ছা অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আর ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র ক্ষার, এটা তো তোমার গ্লাসের সারফেসকে ক্ষয় করে ফেলবে, তার মানে বি উত্তর না। তাহলে আর আসছে কি সম্ভাব্য? এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, অপশন সি হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে গ্লাস ক্লিনারের উপাদান। গ্লাস ক্লিনারের প্রস্তুতি আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, সোডিয়াম হাইড্রক্সাইড না। সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র ক্ষার হওয়ায় এই গ্লাসের যে সারফেস সেটাকে ক্ষয় করে ফেলে। ওকে, 19 নম্বর প্রশ্ন শেষ, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্ন চলে যাই, 20 নম্বর প্রশ্ন। তাড়াতাড়ি উত্তর করে দাও, প্রায় শেষের দিকে চলে আসছি। খাদ্য সংরক্ষণে নিচের কোনটি ব্যবহার করা হয়? ঠিক আছে 20 নম্বর, তাড়াতাড়ি উত্তর করে দাও। তোমার যে বন্ধু বান্ধব আছে তাদের একটু মেনশন করে নাও, আমরা শেষের দিকে চলে আসছি, বই আরেকটা যেটা বাকি আছে সেটা আজকে দিয়ে দিব। 20 নম্বর, তাড়াতাড়ি উত্তর করে দাও। ওকে, প্রায় সময় শেষ, প্রায় সময় শেষ। ওকে, তাহলে শেষ। দেখো, খাদ্য সংরক্ষণে নিচের কোনটি ব্যবহার করা? খুবই সহজ ছিল। এখানে আমরা ফেনল ব্যবহার করি না, বেনজালডিহাইড ব্যবহার করি না, ট্রাইনাইট্রোবেনজিন এটা ব্যবহার করি না, শুধুমাত্র বেনজোইক অ্যাসিড অথবা সোডিয়াম বেনজোয়েট যেটা সেটাও ব্যবহার করি, আর বেনজোইক অ্যাসিড হচ্ছে বি, ঠিক আছে, বি, অপশন বি। মোটামুটি সবাই বি উত্তর করছো, ঠিক আছে। ওকে ওকে, তাহলে পরের প্রশ্ন চলে যায়, 21 নম্বর প্রশ্ন। টাইম এক্সট্রা টাইম নিব না, হ্যাঁ এটা হচ্ছে 21 নম্বর প্রশ্ন। 21 উত্তর করো, উত্তর করো তাড়াতাড়ি। তোমরা তাড়াতাড়ি উত্তর করলে পরের প্রশ্নে চলে যাব। নিচের কোনটি বিএইচটি? ঠিক আছে, বিএইচটি এর পূর্ণরূপ, আচ্ছা ঠিক আছে, বিএইচটি কোনটা এর আগে ডিফাইন করো। এর সাথে তোমরা এই কুইজটা দেওয়ার পরে বিএইচএ এটার পূর্ণরূপ লিখবা, বিএইচএ ভা, ভা এর পূর্ণরূপ লিখবা, ঠিক আছে। বিএইচটি কোনটা আর হচ্ছে বিএইচএ এটার পূর্ণরূপ কি, এটা একটু সাথে লিখে দিবা। ওকে, মোটামুটি অনেকে উত্তর করছো দেখি। এই ফারহান আক্তার সবার আগে উত্তর করছে, খাদিজা আক্তার, মিতুল, ফয়জুল্লাহ, মাহিরা, লিপু সবাই মোটামুটি উত্তর করছো। বুঝিনি ভাইয়া, বললাম বিএইচএ এটার ফুল মিনিং সাথে লিখবা, এই কুইজটার উত্তর দেওয়ার পরে বিএইচএ এটার পূর্ণরূপ লিখবা, ঠিক আছে। বানানটা ভুল, তানজুয়া কি তানুজা তানমিম, নাম খুব কঠিন, বানানটা ভুল হয়েছে, বাট ওর এটা ঠিক ছিল। আচ্ছা আগে এটা উত্তর দেই, বিউটালেটেড হাইড্রক্সিটোলুইন, ঠিক আছে, তাহলে এটার উত্তর হচ্ছে যে সি, কার্বন 15, হাইড্রোজেন 24 আর হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে অপশন সি। যারা উত্তর করছো তাদের উত্তরটা ঠিক আছে, ঠিক আছে, অপশন সি। আর হচ্ছে এই বিএইচএ এটা বিউটালেটেড হাইড্রক্সি অ্যানিসল, এখানে হচ্ছে টোলুইন, এখানে হচ্ছে অ্যানিসল, ঠিক আছে।
সরি এইটা হবে না এখানে, এই হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল আর এটা হচ্ছে টলুইন। ওকে, কমেন্ট কি যায় না? কামরুন নাহার আসছে ভাইয়া, হ্যাঁ রতন কুমার ভাইয়া তোমারটা, হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে। আর বিএইচএ হাইড্রক্সি না অপূর্ব ভাইয়া, এটা টলুইন না, টলুইন তো যে বিএইচটি, মানে যেটা প্রশ্নে ছিল এটা হচ্ছে বিএইচটি টলুইন, আর যেটা আমি লিখতে বলছি এটা হচ্ছে অ্যানিসল এ। ওকে পরেরটা চলে যাই, ঠিক আছে এগুলো একটু জেনে রাখো যেগুলো ফুল মিনিং আছে। তারপর ইডিটি এর ফুল মিনিং কি এগুলো একটু জেনে রাখবা, ঠিক আছে? একটা চার্ট আছে হয়তো বা নেটওয়ার্ক বই, দেখবা যে সবগুলোর ফুল মিনিং দেওয়া আছে। ওকে পরের প্রশ্নে চলে যাই ভাইয়া। ওকে এটা ছিল 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে চলে যাই 22 নম্বর প্রশ্নে। আমরা কুইজের একেবারে শেষের দিকে চলে আসছি, একেবারে শেষে চলে আসছি, 22 নম্বর প্রশ্ন, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে লাস্টের কুইজগুলো উত্তর করো। আমরা একটু আরেকটা বই যেটা গিফট হওয়ার কথা সেটা আমরা একটুর ভিতরেই ইয়ে করে দিব, ঠিক আছে? 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে H3BO3 অর্থাৎ বোরিক অ্যাসিড এবং জিঙ্ক অক্সাইড থাকে? ঠিক আছে, নিচের কোনটিতে H3BO3 এবং জিঙ্ক অক্সাইড থাকে? এটা হচ্ছে 22 নম্বর। তার এই আচ্ছা শেষ। ওকে 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 দেখে মোটামুটি কারা উত্তর করছো? ওকে ফারহানা আক্তারও এবার সবার আগে উত্তর করছো, সিফাত, জোসনা, ফরহাদ, কামরুন নাহার, ওকে মোটামুটি অনেকে উত্তর করছো, সবাই হচ্ছে গণহারে বি উত্তর করছো। আচ্ছা দেখি চলো, বোরিক অ্যাসিড এবং জিঙ্ক অক্সাইড এটা মূলত বেবি পাউডারের হচ্ছে তোমার মেকানিজমে থাকে, ঠিক আছে? বা এটা যখন তৈরি করতে যাবে বেবি পাউডার হচ্ছে অপশন বিতে বিতে হচ্ছে বোরিক অ্যাসিড। সব এভাবে মনে রাখতে পারো যে বোরিক অ্যাসিড তার মানে বেবি পাউডার, ঠিক আছে? ওকে ওকে তাহলে এটা হচ্ছে মোটামুটি সবাই যারা বি উত্তর করছো তাদের উত্তরটা ঠিক আছে। ওকে তাহলে পরের প্রশ্নে চলে যায় 23 নম্বর প্রশ্ন, 23, ঠিক আছে 23 নম্বর প্রশ্ন। ওকে থ্যাঙ্কস, এরকম তো হওয়ার কথা না, একটু দাঁড়াও স্লাইডে হয়তো কোনো সমস্যা হয়েছে। আচ্ছা সবাই একটু 1 মিনিট একটু ধৈর্য ধরো, 1 মিনিট। আচ্ছা আমাদের হচ্ছে স্লাইডে একটু সমস্যা হওয়ার কারণে আমরা হচ্ছে প্রশ্নটা বোর্ডে একটু লিখে দেবো, হ্যাঁ বোর্ডে লিখে দিব, সবাই হচ্ছে একটু তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমি একটু হচ্ছে প্রশ্নটা লিখি তোমাদের জন্য, দাঁড়াও একটা প্রশ্ন যেটাতে আজকে সেকেন্ড বই গিফট থাকবে, ঠিক আছে? ওকে একটু সবাই ধৈর্য ধরে থাকো, পরের প্রশ্নটা আমরা হচ্ছে আচ্ছা প্রশ্নটা হচ্ছে, একটা প্রশ্ন একটু মেক করে দিই তোমাদের। এই হচ্ছে আমাদের লাস্ট আজকে। আচ্ছা দেখো প্রশ্নটা হচ্ছে, আমি একটু রিপিট করি, বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কোনটি কাজ করে? একটা হচ্ছে বোরিক অ্যাসিড, একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, একটা ক্যালসিয়াম কার্বনেট, আর একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? কোনটি হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? কোনটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। 23 নম্বর প্রশ্ন আজকের। এই প্রশ্নে হচ্ছে আমাদের বই গিফট যাবে। লাস্ট আমাদের একটু স্লাইডগুলা হচ্ছে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছি তখন একটু সমস্যার কারণে। আচ্ছা মোটামুটি অনেক উত্তর করছো, 1 2 3 4 সবাই
ভ্যারিয়েশনস আছে উত্তরে। ওকে চলো দেখি কি লিখছো। প্রশ্ন কি ছিল, বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে থাকে কোনটি? তাহলে আমার অপশন ছিল বোরিক অ্যাসিড, H3BO3, জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, আর হচ্ছে ইথানোইক অ্যাসিড। চারটা ছিল অপশন। তো দেখি সবার আগে কে উত্তর করছো। 23 নম্বর, 23 নম্বর সবার আগে কে উত্তর করছো, উপরের দিকে উঠি। ভাইয়া সবার আগে আমি আনসার করি জ্যোৎস্না, এরপর থেকে 23-এ সাজ্জাদ কমেন্ট ইমোজি করছে, বাট হচ্ছে আজান দিচ্ছে ভাইয়া, শেষ করে দিচ্ছি। তাহিরা তুমি উত্তর, তোমার উত্তরটা আসে না, 23 আসছে বোরিক অ্যাসিড। আয়েশা এরিন, ও সবার আগে উত্তর করছে বোরিক অ্যাসিড, তার মানে ওর হচ্ছে অপশন এ। ঠিক আছে, তার মানে আয়েশা এরিন ভাইয়া তুমি হচ্ছে এই কুইজটা জিতছো। হ্যাঁ, আয়েশা এরিন, আয়েশা। এই হচ্ছে তুমি আজকে 2 নম্বর উইনার। তুমি হচ্ছে এই পেজের স্ক্রিনশট নিয়ে নেটওয়ার্ক যে পেজ আছে সেখানে সাবমিট করবা এই প্রশ্ন, আর এই হচ্ছে তুমি উইনার। এইদিকে আমি একটু চাপি। তাহলে আজকের ভাই এটা তো প্রশ্ন 23 নম্বর, মাঝখানে তো কোনো কমেন্ট পাইলাম না। ও সবার আগে হচ্ছে কমেন্ট করছে আয়েশা ইরিন। মাহিরা তুলি জান্না, ও উত্তর করছে 23, বাট কোনো অপশনের কথা বলে না, শুধু 23 বলছে। বাট হচ্ছে আয়েশা ইরিন সবার আগে উত্তর করছে বোরিক অ্যাসিড, অর্থাৎ অপশন এ সে মেনশন করছে। ঠিক আছে, এরপরে সুজাল পদ্মর উত্তর করছিল, বাট আয়েশা ইরিন হচ্ছে সবার আগে উত্তর করছে। ওকে হ্যাঁ মাহিরা, তুমি যদি উত্তরটা সেন্ড করতো তাহলে হয়তো তোমার কমেন্ট আগে আসছিল। এই পেজে হচ্ছে যে নেটওয়ার্ক যেই পেজ থেকে আমরা লাইভে আসছি সেই পেজে হচ্ছে তুমি নক করবা। ঠিক আছে, জ্যোৎস্না সুমি ভাইয়া তোমার উত্তর আরেকটু পরে আসছে। হ্যাঁ, তোমারটা আরো পরে আসছে, তোমার উত্তর আরো পরে আসছে ভাইয়া। জ্যোৎস্না সুমি তুমি হচ্ছে যে অপূর্ব ঘোষের পরে লিখছো, মানে তোমার উত্তরটা আছে 4 নম্বরে। ঠিক আছে, তুমি উপরের দিকে ছিলে, বাট তোমার উত্তর আছে 4 নম্বরে। তাইলে হচ্ছে 22-23 সেম কোশ্চেন না ভাইয়া, এটা তো তোমার নিচের কোনটিতে থাকে, তো এইটাও তো তোমার বেবি পাউডারে থাকে, এটাও থাকে, এটাও থাকে, এটাও সব অপশনের বাইরে দিছি। বাট এখানে তোমার কাজ কোনটা, অ্যান্টিসেপটিক হিসেবে থাকে কোনটা। ঠিক আছে, সেম কোশ্চেন না ভাইয়া, সিমিলার টাইপের ছিল বাট সেম না। এখানে হচ্ছে তোমার অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে কোনটা। ঠিক আছে, আশা করি সামনের থেকে এরকম আর কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি আজকের কুইজে কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে তোমাদের যদি কোনো স্পেসিফিক টপিকে সমস্যা থাকে তার ছবি তুলে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবা। আর হচ্ছে আমাদের ওয়ান শট যে ক্লাসটা সেটা তো রানিং চলতেছে, তোমরা জানো অনেক বড় একটা ব্লাস্ট আসছে। আমাদের যে বন্দি পাঠশালা, তারপর হচ্ছে ডিএমটিসি এর আরো যে প্ল্যাটফর্মগুলো আছে, বায়োলজি কিলার্স নেটওয়ার্ক, সবাই যে একসাথে হচ্ছে তোমাদের জন্য বেস্ট যে জিনিসগুলো দেওয়ার একটা জায়গা আছে তোমাদের একেবারে শেষ সময়, সেটা নিয়ে আসছি আমরা। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে টেলিগ্রাম গ্রুপে ওই সমস্যাগুলো ছবি তুলে দিয়ে রাখবা। আমাদের ডাউট সলভিং একটা এখানে আমাদের টিম আছে যারা তোমাদের হচ্ছে সলভ দিয়ে দিবে সেখানে। আর আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। প্রত্যেকদিন অপূর্ব ঘোষ, মন খারাপ করে লাভ নেই ভাই, প্রত্যেকদিনই তো কুইজ থাকবে, প্রত্যেকদিনই 2টা। দেখা গেলো আজকে যে পাইছে সে তো কালকে পাবে না, তো তুমি প্রত্যেক দিনের কুইজগুলোতে অ্যাটেন্ড করো। আশা করি বুঝতে পারছো। আর এক্সট্রা তোমাদের যদি যে কোনো ধরনের হেল্প লাগে আমাদের গ্রুপে পোস্ট করবা, টেলিগ্রাম গ্রুপে জানাইতে পারো। আর প্রত্যেকদিন বিকাল 5টা বাজে আমাদের হচ্ছে কুইজ থাকবে। আগামীকালকে কোন কুইজটা থাকতেছে একটু আমি তোমাদের জানাই দিই, যারা আসো আগামীকালকে কোন সাবজেক্ট কোন অধ্যায়ের কুইজ থাকবে একটু তোমাদের বলে দিই। যেহেতু আমরা রুটিন ওরকম ভাবে পাবলিশ এখনো করি নেই, কারণ টিচারদের, কারণ ওয়ান শটের সাথে যাতে কন্ট্রাডিক্টরি না হয় সেজন্য আমরা রুটিনটা আরেকটু সাজাইতেছি। হচ্ছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকালকে গণিতের ম্যাট্রিক্স এবং জটিল সংখ্যা, হ্যাঁ একটু যারা আসো একটু মনে করে দিও। হ্যাঁ, ম্যাট্রিক্স এবং জটিল সংখ্যা এই হচ্ছে কুইজ নেক্সট দিন। ম্যাট্রিক্স নির্ণায়ক, শুধু ম্যাট্রিক্স না আবার, ঠিক আছে, এটা তো বুঝোই। ম্যাট্রিক্স নির্ণায়ক আর হচ্ছে জটিল সংখ্যা, এই 2টা অধ্যায়ে আগামীকালকে কুইজ হবে বিকাল 5টা। ঠিক আছে, সবাই ডেইলি কুইজগুলো অংশগ্রহণ করো। তোমার সেই সময় যে বইগুলো দরকার তুমি কুইজও দিতে পারলা, তোমার হচ্ছে তুমি বইও জিততে পারলা, এই হচ্ছে একটা। আর ওয়ান শটের যে বেস্ট যেই সেগমেন্টটা আছে তোমাদের জন্য একেবারে শেষ সময় অনেক গোছায় জিনিসগুলো আনা লাগছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। লাইভে কোনো সমস্যা থাকলে এই লাইভের কমেন্টে জানাইতে পারো অথবা পোস্ট করে জানাইতে পারো। আর যদি স্পেসিফিক কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আমাদের টেলিগ্রাম যেই চ্যানেল আছে, গ্রুপ আছে, সেখানে তুমি হচ্ছে প্রশ্ন করতে পারো। আগামীকালকে কুইজ হবে ম্যাট্রিক্স এবং জটিল সংখ্যার উপরে বিকাল 5টা বাজে, প্রত্যেক দিন বিকাল 5টা বাজে। ঠিক আছে, আমরা সুন্দর করে রুটিনটা দিয়ে দিব, প্রত্যেক সপ্তাহে রুটিন আমরা দিয়ে দিব। ঠিক আছে, ওকে, ক্লাস শুরু 5টা, বিকাল 5টায় প্রত্যেক দিন।
হ্যাঁ ভাইয়া, নেট সমস্যা তো আসলে স্টুডিও থেকে কিছু করার নাই, তোমরা চেষ্টা করবা নেট যাতে ভালো থাকে এরকম একটা জায়গায় বসতে বা নেটওয়ার্কে একটু কথা বলতে। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই অনেক সুন্দরভাবে অ্যাটেন্ড করছো। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে লাইভটা শেয়ার করে রাখতে পারো, ওদেরও যাতে কাজে দেয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।